স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হীরামণি। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে কমপক্ষে ৬ জন। বুধবার রাত ২টার দিকে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। তবে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দমকল সূত্রে জানা গেছে, নিহতরা সবাই চিকিৎসা সেবার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ ঘুমে মগ্ন ছিলেন। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ ব্যাহত হলেও ২৮ জনকে অক্ষত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে উদ্গ্রীব হয়ে আছে মোদী সরকার। এ নিয়ে নানান কূটনৈতিক অঙ্ক কষছে দুই দেশ। শেখ হাসিনা প্রত্যর্পণ থেকে তিস্তার পানি, সীমান্তের উত্তাপ থেকে বাণিজ্য জ্বালানি, আবার এসব কিছুর আড়ালে চীন বাংলাদেশ সম্পর্ক। তবে ঢাকার বার্তা স্পষ্ট, দিল্লির পথে পা বাড়ানোর আগে চাই কিছু দৃশ্যমান প্রাপ্তি, যা তৈরি করবে সফরের অনুকূল পরিবেশ। এ বিষয়ে সময় নিয়ে হলেও ভারতের ভাবা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। শাকিলা করিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনায় এখন দিন তারিখ নয়, অনুকূল পরিবেশ তৈরির প্রশ্ন। ভূমিকা প্রশ্নেই দিল্লির কাঁধে কূটনীতির সবচেয়ে ভারী পাথর ওপারে থাকা শেখ হাসিনা, আর এপারে তারেক সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা প্রত্যর্পণ ইস্যু। তবে আইনি প্রক্রিয়ার নামে বর্তমানে ঢাকাকে হাইকোর্ট দেখাতে ব্যস্ত দিল্লি। বড় রকমের একটা আগ্রহ দেখা যাচ্ছে, সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, পার্টিকুলারলি বিজেপির রাজনীতিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে। কারণ বিজেপির যে পররাষ্ট্রনীতিগত যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতাটাকে অভ্যন্তরীণ রাজনীতিতে কাটিয়ে নিতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সফর, সেটাকে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সিভিল সোসাইটি বড় করে দেখাবে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই বিজেপির সাফল্য হিসেবেই দেখা হবে। ৫ই আগস্ট তার পতনের ২ বছর পূর্তিতে যে প্রেস কনফারেন্স করেছেন, এটাই বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই বাধা না, আমি বলবো অস্বস্তি এবং কাটা। সফরের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে শর্ত, এটা আইনি প্রক্রিয়া চলে গেছে, আদালতের সিদ্ধান্ত হবে, তার মানে দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি গেলে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার চেষ্টা করতে পারে ঢাকা, আদায় করতে পারে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতিও। পানির বিষয়টা রয়েছে, পুশিনের বিষয়টা রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তো বারবার শেখ হাসিনার ফিরে আসার বিষয়টাকেও তুলে ধরছে। ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে সামনে গ্যাঞ্জিস ওয়াটারের চুক্তিটা নবায়নের বিষয় আছে। সুতরাং এগুলি সব কিছু মিলিয়ে যে সমন্বিত একটা এজেন্ডা তৈরি করা, সেই এজেন্ডাটা তৈরি করার জন্য সেটা মনে হয় বাংলাদেশ সুনিশ্চিত হতে চাচ্ছে। টেবিলে না থেকেও আলোচনায় থাকবে চীন। বাণিজ্য ও জ্বালানিতেও বাংলাদেশের স্বার্থ স্পষ্ট। ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির যে নবায়নের প্রশ্ন আছে, সেটার আলোচনা শুরু করা দরকার। সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটি, বাণিজ্য সহযোগিতা, সব ধরনের সহযোগিতা যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে রাজনৈতিক যে ইস্যুটা আছে, যে বাধা কিংবা অস্বস্তির যে জায়গাগুলো আছে, এগুলো দূর করতে হবে। এটা ভারতকেই দূর করতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে অনুকূল পরিবেশ তৈরিতে কতটুকু তৎপর হয় ভারত, সেটি এখন দেখার বিষয়। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বন জঙ্গলের গণ্ডি পেরিয়ে ঠাকুরগাঁয়ের লোকালয়ে হানা দিচ্ছে হিংস্র বন্য শেয়াল। কয়েকদিনে জেলার পীরগঞ্জ এবং রানী শংকৈল উপজেলার বিভিন্ন গ্রামে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। আক্রান্ত হচ্ছে গবাদি পশু। এতে রাতের পাশাপাশি দিনের আলোতেও কাটছে না আতঙ্ক। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী পীরগঞ্জ ও রানী শংকৈল উপজেলার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই শুরু হয়েছে বন্য শিয়ালের উপদ্রব। কয়েকদিনে ২ উপজেলার কুশারিগাঁও, উত্তরগাঁও, সহদর, আমজোয়াইন সহ বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশত নারী পুরুষ আক্রমণের শিকার হয়েছেন। রেহাই পায়নি গবাদি পশুও। এমন পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। পিছন থেকে আসে কামড় দিছে, তখন বলতেছি যে কি কামড়াচ্ছে আমাকে, দেখতেছি শিয়াল। শিয়াল না কি আমি জানি না, কিন্তু আসে কামড় দিছে। আমার কামড় দিয়ে ধরছে, তাই ওটাকে ছাড়াইতে গেছি, হাতে কামড় দিচ্ছে। আক্রমণ করছে অনেকগুলো মানুষকে, কামড়ায় রক্ত বাইর করেছে, গরুকে,
ছাগলকে আক্রমণের শিকার ব্যক্তিদের পাশাপাশি পশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ। 8-10 জনের মতো রোগী আসছিল, তো তাদেরকেও সেম আমরা প্রাথমিক চিকিৎসা এবং ভ্যাকসিন দিয়ে তাদেরকে মোটামুটি বাড়ি পাঠিয়ে দিই এবং সতর্ক থাকার জন্য 2 উপজেলাতেই আমরা বলে দিই। এই এলাকাটা একটু জঙ্গল এরিয়া এবং এর আগেও হচ্ছে যে এরকম ইতিহাস ছিল যে ওই এলাকায় প্রায় কিছু বন্যপ্রাণী দেখা যায়। যেহেতু আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে যেহেতু আমরা যে প্রাণীগুলো কামড় দিয়েছে আমরা সেটাকে পর্যাপ্ত ট্রিটমেন্ট কেয়ারের মধ্যে রেখেছি। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত ও গুজবে কান না দেওয়ার পরামর্শ বন বিভাগের, তবে এমন উপদ্রব রোধে নেওয়া হচ্ছে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা। বন বিভাগ এটা অবগত আছে, আমরা দেখছি আসলে প্রাণীটা স্বাভাবিক হচ্ছে কিনা। আর কোনো বন্য প্রাণী মানুষকে অকারণে ডিস্টার্ব করে না। দ্রুত বন্য শিয়ালের উপদ্রব কমাতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV। মেহেরপুরের বিভিন্ন গ্রামে বেড়েছে ভয়ঙ্কর বিষধর কালাজ সাপের উপদ্রব। ঘুমের মধ্যে সাপের কামড়ে প্রাণ হারাচ্ছে অনেকেই, তাই দিশেহারা হয়ে পড়েছে মানুষ। গত সোমবার ভোরে উপজেলার আনন্দবাস গ্রামে বিষধর এ সাপের ছোবলে ঘুমন্ত অবস্থায় মারা গেছে এক শিশু। এছাড়া গত 2 মাসে কালাজ সাপের ছোবলের শিকার হয়েছেন বিভিন্ন গ্রামের অনেকেই। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সোমবার ভোর আনন্দবাস গ্রামে 5 বছরের শিশু তানভীরকে ছোবল দেয় বিষধর কালাজ সাপ। চুয়াডাঙ্গা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় শিশু তানভীর। রং ও আকার দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় সাপটি কালাজ বা কমন ক্রেট বা শিয়ার চাঁদা সাপ। বিষধর একই সঙ্গে ভয়ঙ্কর সাপ হিসেবে পরিচিত কালাজ বা কমন ক্রেট। সাপটি মূলত সক্রিয় থাকে রাতে, দিনের বেলা শান্ত থাকলেও রাতেই খাবারের খোঁজে মানুষের ঘরে প্রবেশ করে। গেল 2 মাস ধরে মেহেরপুরে বিভিন্ন গ্রামে অস্বাভাবিক উপস্থিতি বেড়েছে কালাজ সাপের। সম্প্রতি কয়েকটি গ্রামে কালাজের ছোবলে মারা গেছেন বেশ কয়েকজন। ঠান্ডার পরে আমরা ডাক দিলাম, আমরা আসলাম, আসার পরে ছেলে ধরো মাথায় পানি দিলাম, পানি দেওয়ার পরে পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে ছেলে এরা কাছে খেতে পারে। ব্রিজের এই কলি ছিলাম আর বললো যে হেলু ছেলে মরি গেছে, চিতলিন মরি বলে মরি গেছে ছেলে। সাপের কামড় সন্দেহে হাসপাতালে দ্রুত রোগী নিয়ে আসার কঠোর বার্তার পাশাপাশি রাতে ও দিনে সাবধানে চলাচল এবং বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার করার পরামর্শ দিলেন এর স্বাস্থ্য কর্মকর্তা। সাপে যদি কামড়ে এবং সেটা যদি বিষাক্ত সাপের হয়, সেই লক্ষণগুলো যদি চলে আসে আমরা তৎক্ষণাৎ যাতে অ্যান্টিস্ট্যামিনোটা দিতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আঙিনার আশপাশে যে ঝোপঝাড়গুলো আছে এগুলো পরিষ্কার না রাখলে এই জায়গাগুলোতে এই সাপগুলো থাকে এবং রাত্রিবেলা যখন অন্ধকার নামে তখন এগুলো আমাদের লোকালয়ে চলে আসে। গ্রামীণ জীবনে আতঙ্কের নাম এখন কালাজ সাপ। প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও জরুরি নিবিড় চিকিৎসার টেকসই ব্যবস্থা চাচ্ছেন মেহেরপুরবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV। শেরপুরের কালীগঞ্জে প্রায় 10 কোটি 82 লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কসাইখানা নির্মাণ করা হলেও সচল হয়নি এখনো। কেন্দ্রটি চালুর 3 মাস পার হলেও এখনো জবাই হয়নি একটি পশু। স্থানগত দূরত্ব ও বাড়তি খরচের দোহাই দিয়ে সেখানে যেতে নারাজ স্থানীয় কসাইরা। তবে আলোচনার মাধ্যমে দ্রুত এটি সচল করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শেরপুর সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সীমান্তবর্তী জেলার শেরপুরে স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে মাংস প্রক্রিয়াজাত করার লক্ষ্যে নির্মাণ করা হয় কসাইখানাটি। LDDP প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 10 কোটি 82 লাখ টাকা ব্যয়ে গড়ে ওঠে এটি। প্রায় 3 মাস আগে হস্তান্তর করা হলেও তালাবদ্ধই পড়ে আছে আধুনিক এই কসাইখানাটি। ফলে প্রশ্ন উঠছে এটি স্থাপনের উদ্দেশ্য নিয়ে। কসাইদের দাবি মূল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কসাইখানা থেকে মাংস এনে বিক্রি করা লাভ হবে না। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জনসমক্ষে পশু জবাই করাকে প্রাধান্য দেন তারা। 600 টাকা চাইতে গরু ভাড়া, ছাগল চাইতে 300 টাকা, তাহলে এটা সমস্যা না। ইস্কা ভাড়া আছে, শিরমুন্সি টাকা আছে, গুস্তর দামটাও বাইরে যাবো আর গরু দামটা দেখাই যাবো করি। এখান থেকে গরুটা নিয়ে 10 টাকা বাইরে যাবো, কারণ আমরা তো গুস্ত বিক্রি করতে পারবো না। তবে স্থানীয়রা চান দ্রুত কসাইখানাটি চালু করে ভেজালমুক্ত ও সুস্থ পশুর মাংস নিশ্চিত করা। আমরা এলাকার গরুগুলো যাতে এখানে আনলে ভালোভাবে জব করে বা দেখবো, ভালো মন্দ খামো, সেটা চালু করার জন্য সরকারের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সারা দেশে নির্মিত 17টি আন্তর্জাতিক মানের কসাইখানার মধ্যে এটি একটি। তাই সমন্বিত বৈঠক করে কসাইখানাটি চালু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করতে হবে। বৈঠক করার পরে একটা কার্যকর সমাধান হওয়ার পর তবে সেটা হচ্ছে যেই
চালু হবে আশা করি। এই সপ্তাহে যেহেতু আমাদের একটা মিটিং আছে তাদের সাথে, তাদের কি চাহিদা, কি করলে তারা আসবে, তাদের থেকে আমরা জেনে সেভাবেই তাদেরকে আনার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত জটিলতা নিরসন করে চালু হবে কোটি কোটি টাকার এই আধুনিক সরকারি সম্পদ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। পাবনার বেড়ায় প্রশাসনের নাকের ডগায় 2 শতাধিক কারখানায় তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। ঘরের ভেতর কারখানা, বাইরে পাহারা দিতে রাখা হয়েছে সিসি ক্যামেরা। অন্যদিকে ভোলার লালমোহন উপজেলার খালবিলে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না রিং দুয়ারি জাল। এ জালের কারণে নির্বিচারে ধরা পড়ছে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার বেড়া উপজেলার সদর থেকে বনগ্রাম এলাকার দিকে এগুলি চোখে পড়ে চায়না দুয়ারি জাল তৈরির ব্যস্ততা। স্থানীয়দের দাবি, বেড়া বাজার ও আশপাশের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শতাধিক কারখানা। কোথাও বাড়ির ভেতরে, কোথাও আবার আলাদা ঘরে বসেই দিনরাত চলছে নিষিদ্ধ এই জাল তৈরির কাজ। অনুসন্ধানে ঈশ্বর নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশের আগেই চোখে পড়ে একাধিক সিসি ক্যামেরা। ভেতরে ঢুকতেই দেখা যায় ডেলিভারির জন্য প্যাকেটজাত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও বিভিন্ন সরঞ্জাম। তবে এই পেশার সঙ্গে জড়িত পরিবারগুলোর দাবি, বিকল্প কর্মসংস্থানের অভাবেই এই কাজ করছেন তারা। দেখা যাচ্ছে অনেক ধরনের লোকজন আসে কাজকর্ম করে খায়। আপনি এটা বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 3 থেকে 400টা ফ্যামিলির রিজিক মরে যাবে। ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আশেপাশে 2-3টা বাসাতেও জাল তৈরি হয়, সেখান থেকে জাল তৈরির জন্য যা পাওয়া যায় আমরা সেগুলোও জব্দ করেছি, কিন্তু ওনাকে বাসায় পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের নিয়ম অনুযায়ী ওনাকে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। যেহেতু উনি ছিলেন না, আমরা ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব। এদিকে ভোলার লালমোহনের খালবিলেও অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না রিং দুয়ারি জাল। এর ফলে নির্বিচারে ধ্বংস হচ্ছে দেশীয় মৎস্য সম্পদ। খালবাটের দ্বারা দ্বারা চায়না দুয়ারি জালের অভাব নেই। এই জালগুলো বিলে খেলে কোনো ফুরফুসিনি কোথাও কোনো মাছ পাওয়া যায় না। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যকুলকে ধ্বংস করার জাল ব্যবহার না করে সেজন্য আমরা মাইকিং এবং প্রচার প্রচারণা চালাচ্ছি এবং ইতিমধ্যে আমরা 3-4টা অভিযান পরিচালনা করেছি। প্রশ্ন হচ্ছে, কার ছত্রছায়ায় চলছে এই বিশাল জাল সাম্রাজ্য? বিকল্প কর্মসংস্থানের অভাবের অজুহাতকে পাশ কাটিয়ে এবং অসাধু চক্রের অদৃশ্য ছাতা গড়িয়ে না দিলে মৎস্য সম্পদ চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। লিওন আজাদ, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।